দিকে দীর্ঘ ২৬ মাস পর এই প্রথম দুপুরে সরাসরি ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিয়ামত শুরু হচ্ছে ঢাকায়। শেখ হাসিনার ভাষণের পরেই রাজপথে ককটেল নিক্ষেপ করে মিছিলে ঝড় তুলল আওয়ামী লীগ ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী। আপনারা দেখতে পাচ্ছেন মহাখালী বাস স্ট্যান্ড থেকে মিছিল হচ্ছে। সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। আপনাকে শুরুতে যদি একটু জানিয়ে রাখি, সেটা হলো শেখ হাসিনা দীর্ঘদিন ধরে বলতেছেন আমি বাংলাদেশে ফিরবো এবং আসবো। এ বিষয় নিয়ে তিনি গোপনে বসে ভাষণ দিচ্ছিল অডিও কলের মাধ্যমে। তবে এবার তিনি প্রকাশ্যেই দিল্লিতে ভাষণ দিয়েছে এবং সেই ভাষণের পরপরে আওয়ামী লীগ তারা ককটেল বিস্ফোরণ করে রাজপথ দখল করেছে, এমনকি পুলিশকে পর্যন্ত হুমকি ধামকি দিয়েছে। এমনকি আওয়ামী লীগকে কোনোভাবেই আজকে ঠেকানো যাচ্ছে না। জুমার পর শেখ হাসিনার সেই ঐতিহাসিক ভাষণের পর তারা আবারও কিন্তু জীবন মরণ নিয়ে মাঠে নেমে পড়েছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম। এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দিই। সেটা হলো দীর্ঘ ২৬ মাস পর এই প্রথম, অর্থাৎ পালিয়ে যাওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এসেছেন শেখ হাসিনা এবং প্রকাশ্যেই ভাষণ দিয়েছেন। সেই ভাষণের পরপরই ঢাকা শহরে রীতিমতো কিয়ামত ঘটিয়ে দিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ। এই প্রথম তারা ককটেল নিক্ষেপ করেছে পুলিশের নাকের ডগায়। কথা বাড়াবো না, চলুন শেখ হাসিনার সেই ভাষণ শুনে আসি। সেই জলময়ী এই প্রথম ভাষণে তিনি কি ঘোষণা দিয়েছে, এমনকি দেশে আসার যে ফাইনাল ডেট, অর্থাৎ এই যে কয়েকের ভিতর তিনি দেশে ঢুকবেন, তা নিয়ে আরও জোরালো বক্তব্য দিয়েছে। সে বিষয়ে আমরা একটু শুনবো, আশা করি সঙ্গেই থাকবেন এবং অবশ্যই লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন যে এই মুহূর্তে বাংলাদেশের শেখ হাসিনাকে প্রয়োজন কি প্রয়োজন না, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত দেখে আসি। আশা করি ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন। তো দর্শক, চলুন দেখে আসা যাক। তবে আমি কথা দিচ্ছি, ইনশাল্লাহ খোদা আমাকে বারবার বাঁচিয়েছে, এটা ঠিক। এবারও তাই। 30 থেকে 40 মিনিটের জন্য আমরা জীবনে বেঁচে গিয়েছিলাম, যে আমি জানতাম না যে আমাকে দেশ ছেড়ে আসতে হবে, কারণ আমি কখনো দেশ ছেড়ে আসতে চাইনি। যেখানে আমাকে বাধা দেওয়া সত্ত্বেও, মৃত্যু নিশ্চিত জেনেও আমি দেশে ফিরেছিলাম, সেই 81 সালে, আবার 2007 সালে। আমি এবারে কখনো চিন্তা করতে পারিনি যে আমাকে দেশ ছেড়ে আসতে হবে, কিন্তু যেভাবে হোক চলে এসেছি। কিন্তু বেঁচে যখন আছি, আমি আছি, সব কিছু হারিয়েছি, একটু স্মৃতি নিয়ে বেঁচেছিলাম, সেটাও শেষ। কিন্তু বাংলাদেশের জনগণ আছে, যে জনগণের জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, আমার মা জীবন দিয়ে গেছেন, আমার ভাইয়েরা জীবন দিয়ে গেছেন। আমার জীবন আমি কবুল করেছি আমার দেশের মানুষের জন্য, প্রয়োজনে তাদের জন্য জীবন দেবো। কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন করব, এই দুঃশাসনের হাত থেকে মুক্ত করব, দেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। এটাই আমাদের প্রতিজ্ঞা। আজকেও যেমন প্রবাসে আমাকে সেই রিফিউজি হিসেবেই থাকতে হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি। কারণ দেশের মানুষের এই কষ্ট, এই দুঃশাসনের কবল থেকে দেশের মানুষকে মুক্ত করা, আজকে দেশের মানুষের যে অর্থনৈতিক কষ্ট, সেই কষ্ট দূর করা। তরুণ সমাজ আজকে কাজ পায় না, নারীদের উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন চলছে, কিন্তু বিচার চাইতে পারে না। নারী, শিশু, বালিকা তারা ধর্ষিত হচ্ছে। আসলে বাংলাদেশটাই ধর্ষিত হচ্ছে, বাংলাদেশটাই আজকে একটা জঙ্গি সন্ত্রাসের রাজত্বে কায়েম হয়েছে। কাজে এই দুঃশাসন থেকে দেশকে মুক্ত করা, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে আবার মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনা, এটাই আমাদের প্রতিজ্ঞা। আজকে দিনে সেই প্রতিজ্ঞা করেই আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে বাংলার মাটিতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীব হোক। খোদা হাফেজ। বিচার চাইবেন কোথায়? আইন আদালত আছে, সব ধ্বংস করেছে। মিথ্যা মামলা দিয়ে শাস্তিও দিয়ে দেয়। ঘরে ঘরে তো নির্যাতিতা মহিলাদের কান্না, তাদের এই গুমরে কান্না আর এই অভিশাপের থেকে ওরা কোনোদিন মুক্তি পাবে না। আর এই দায় মুক্তি যুক্তি কিছু থাকবে না। সবাই দোয়া করেন, আল্লাহ সময় দেবে, আর প্রত্যেকটা অন্যায়ের হিসাব হবে, সকল বিচার হবে। আমরা ন্যায় বিচার করব, ওদের মতো এই ফালতু বিচার করব না। শুধু মানুষকে হয়রানি করার জন্য বা মানুষের সুনাম কাড়ার জন্য যে বিচার, ওই বিচার না। যে বিচার আমরা করেছি, জাতির পিতার হত্যার বিচার করেছি, যুদ্ধাপরাধীদের বিচার করেছি, হ্যাঁ আমি করেছি, এটা আমার অপরাধ না। যারা আপনজন হারিয়েছে তাদের ন্যায় বিচার পাইয়ে দিয়েছে। বিচারহীনতা থেকে বাংলাদেশকে রক্ষা করেছিলাম, আজকে আবার সেই বিচারহীনতা চলছে। আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীদের ঘর বাড়ি ব্যবসাপত্র সব ধ্বংস করে দিয়েছে। তা একটা আওয়ামী লীগের নেতাকে যখন অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়, সেই সাথে তার সাথে যারা কাজ করতো বা তারা খামারে কাজ করতো, ইন্ডাস্ট্রিতে কাজ করতো বা খেতে কাজ করতো, তাদের কি দোকানে কাজ করতো, তারাও তো বেকার হয়ে গেল। আমার সময় মাত্র 3% ছিল বেকার, কোভিডের পরে বেড়ে 5% হয়েছিল, আর এখন ঘরে ঘরে বেকার। তরুণ সমাজের কর্মসংস্থান ব্যবস্থা নেই, চুরি ডাকাতি করেই খেতে হচ্ছে সবাইকে, কারণ কাজ নেই, কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই। এভাবে একটা দেশ চলতে পারে না। এত অত্যাচার নির্যাতন একেবারে হিসাব করে করে। আর কিভাবে বিএনপি নেতারা বলে যে আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল না,
ওরা রাজনীতির কি বোঝে? ওদের নেতা জিয়াউর রহমান তো একদিকে ক্ষমতা দখল করেছে সংবিধান লঙ্ঘন করে, আর্মি রুলস অ্যাক্ট দখল সেগুলিও ভঙ্গ করেছে, নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছে, নিজেই সব করেছে। তো এই অবৈধভাবে ক্ষমতা আসা, অবৈধভাবে অর্থ উপার্জন করা, অবৈধভাবে ক্ষমতা, এটাই ওদের অভ্যাস। তারা আওয়ামী লীগ সম্পর্কে কথা বলতে লজ্জা করে না ওদের? আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। এই আওয়ামী লীগ সংগঠন তিনি হাতে তুলে গড়ে তুলেছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এই আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, সরকার গঠন করেছে, যুদ্ধ পরিচালনা করেছে, বিজয় এনে দিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছে বলেই না মেজর জিয়া মেজর জেনারেল হতে পেরেছে। বাঙালিরা এত পদ পাচ্ছে। এরাও আজকে যে ক্ষমতা গেছে, বাংলাদেশটা আওয়ামী লীগ স্বাধীন করে দিয়েছে বলেই তো পেয়েছে। জাতির পিতা দেশটা যদি স্বাধীন না করতেন তাহলে কি এরা এই পদ পেতো না। কিন্তু তাদের প্রতি সহমর্মিতা জানাই, কারণ আমি আপনাদের মতো একজন স্বজনহারা বেদনা নিয়েই বেঁচে আছি, কিন্তু আপনাদের পাশে আছি। আর এবারও যখন আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, অবশ্যই এই অন্যায়ের প্রতিকার করব। এই কাজ, এই দায়িত্ব আমাকে আল্লাহ দিয়েছে বলেই আমি বেঁচে আছি, এবং আমি বেঁচে আছি। আমি দেশে ফিরবো এবং এই অন্যায়ের বিচার আমি করবো ইনশাল্লাহ। সেই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন এবং বাংলাদেশের জনগণ দেবে। দিয়েছিলাম আজকে, মানে স্ট্যাটাস যেটা দিয়েছিলাম আজকে সেই অনুযায়ী কথা বলবো। আন্তর্জাতিক খেলার মাঠ হচ্ছে বাংলাদেশ, সেখানে প্লেয়ার অনেকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত হচ্ছে মুখোমুখি, তার পাশে আছে চায়না এবং রাশিয়া। আগে দেখা যাক যে পৃথিবীতে কতগুলো আপনার সংগঠন রয়েছে, পৃথিবীর সংগঠন যেগুলো, সেই সংগঠনগুলো আগে দেখা যাক, তারপরে বিচার করব কে কে কোন কোন দেশ কার কার পক্ষে রয়েছে। কারণ এগুলোর উপর নির্ভর করছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপার। এটা আগেই বলে দিচ্ছি, মানে এখানে একটা ঘোট পাচ্ছে। একটা হচ্ছে G7 দিয়ে শুরু করি, গ্রেটার 7 বা গ্রুপ অফ 7। যে গ্রুপ অফ 7-এ কিছুদিন আগে মোদি গিয়েছিলেন, ট্রাম্পের সঙ্গে সাইডলাইন বৈঠক হয়েছে। সেখানে কে কে আছে? গ্রুপ অফ 7 বিশ্বের শীর্ষ 7টি উন্নত অর্থনীতির দেশের জোট। মোট 7টি দেশ রয়েছে, যেগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাষ্ট্র মানে ইউকে, মার্কিন যুক্তরাষ্ট্র, এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন G7-এর সমস্ত বৈঠকে অংশগ্রহণ করে থাকে। মালদার পার্টিদের সংগঠন। এবার আসুন G20। নামটা G20, আসলে কিন্তু আছে 19টা দেশ। কারা কারা রয়েছে? আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চায়না, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, ইটালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরবিয়া, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, টার্কি, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস। এছাড়া আরও দুটো দেশ রয়েছে যারা এখানে অন্তর্ভুক্ত নেই, তারা হচ্ছে বাইরে থেকে তারা আসে। তারা হচ্ছে, এক হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, আর হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। টোটাল 19 আর 2 21, কিন্তু নামটা G20 হয়ে গেছে। এই যে গোল গোল দাগ দেওয়া রয়েছে, এই যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভালো নয়। ব্রাজিলের সঙ্গে সম্পর্ক ভালো নয়। ব্রাজিল হচ্ছে আপনার ব্রিক্সের মধ্যে। কানাডার সঙ্গে তো সম্পর্ক আগেই আপনারা জানেন, কানাডা দখল করে নেবো বলেছিল আমার প্রেসিডেন্ট। চায়নার সঙ্গে তো আদায় কাজ করার সম্পর্ক, ফ্রান্সের সঙ্গেও তাই। ফ্রান্সের প্রধান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে বলেছিলেন যে ওর বউ তো ওকে পেটায়। আচ্ছা, জার্মানির সঙ্গেও আদায় কাজ করার সম্পর্ক। ভারতের কথা তো ছেড়েই দিন, আপনারা সবাই জানেন। আমি গোল গোল দাগগুলো দেওয়া বলছি। ইটালি নিরপেক্ষ। এই ইটালি কিন্তু আপনার জর্জিয়া মেলোনি, গোল দাগটা দেওয়া হয়নি। ইটালি কিন্তু ভারতের পক্ষে, জর্জিয়া মেলোনি। জাপান ভারতের পক্ষে।
মেক্সিকো, তার সঙ্গে গন্ডগোল। জাপানের সঙ্গে গন্ডগোল কেন? জাপানের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে গিয়ে উনি মনে করে দিয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু আমরা প্রথমে অ্যাটম বোমাটা ফেলেছিলাম, এটা মনে রেখে দেবেন, সুতরাং ঠিকঠাক থাকুন, ধমকি দিয়েছিলেন। মেক্সিকোর সঙ্গে গন্ডগোল নিয়ে কি মেক্সিকোর সঙ্গে ওই আপনার বর্ডার ইস্যু এবং ড্রাগ, এই নিয়ে একটা ঝামেলা। রাশিয়া তো বরাবরই বাইরে। সৌদি আরবিয়া মার খেতে খেতে সৌদি আরবিয়া এখন বিপক্ষে চলে গিয়েছে। এখন $2 ইশারের দিকে যাচ্ছে তারা, মানে পেট্রো ডলার তারা রাখবে না। ওই কালকেই বলেছিলাম না, ওআইসি বলেছে পেট্রো ডলার রাখবে না। সাউথ আফ্রিকা ব্রিক্সের মধ্যে, সাউথ কোরিয়া আমেরিকার পক্ষে। সাউথ কোরিয়া আমেরিকার পক্ষে এই কারণ উল্টো দিকে রয়েছে নর্থ কোরিয়া। কিম জং উন একটা পাগল, তিনি রয়েছেন যখন তখন মানে পরমাণু বোমা মারে বলে, তার জন্য সাউথ কোরিয়া আমেরিকার হয়ে রয়েছে। ইউনাইটেড কিংডম, স্টারমারের সঙ্গে সম্পর্ক ভালো নয়। যখন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল যখন এই ইউরোপিয়ান ইউনিয়নকে ডেকে পাঠালেন হোয়াইট হাউসে, সবাই মিলে গেলেন, সেখানে চূড়ান্ত অপমানিত হলেন সবাই। আপনাদের সেই ছবির কথা মনে আছে। সুতরাং ইউনাইটেড কিংডম একেই তো ব্রেক্সিট করে বেরিয়ে এসছে, তারপর ইউনাইটেড কিংডম আর ওর মধ্যে মানে আমেরিকার সঙ্গে কোনোভাবেই সম্পর্ক ভালো রাখে না। আর রইল ইউনাইটেড স্টেটস। এই হচ্ছে আপনার দেশগুলো। এর বাইরে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আফ্রিকান যে ইউনিয়ন। এবার মোদিজি কী করেছে? মোদিজি সমস্ত আফ্রিকান কান্ট্রিগুলোতে, ল্যাটিন আমেরিকা, আফ্রিকান কান্ট্রিগুলোতে ঘুরছেন। আপনাদের মনে আছে পাপুয়া গিনিতে উনি গেছিলেন। পাপুয়া গিনির প্রেসিডেন্ট ওরা পা ছুঁয়ে প্রণাম করেছিলেন এবং সাদর অভ্যর্থনা করেছিলেন। সম্প্রতি 29-30 দুদিন তিনি সেশেলস ঘুরে এলেন। এই সেশেলস হলো পূর্ব আফ্রিকার মূল ভূখণ্ডের পূর্বে মাদাগাস্কার উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে অবস্থিত একটি ক্ষুদ্রতম রাষ্ট্র। এটি প্রায় 115টি দ্বীপের সমন্বয়ে গঠিত। এই রাজধানী হচ্ছে বৃহত্তম শহর ভিক্টোরিয়া, যা দেশের প্রধান দ্বীপ মাহেতে অবস্থিত। সেশেলসের ভৌগোলিক অবস্থান সম্পর্কে নিচে দেওয়া হলো। সেশেলস নিরক্ষরেখার সামান্য দক্ষিণে 4 ডিগ্রি থেকে 11 ডিগ্রি দক্ষিণে, 4 ডিগ্রি থেকে 11 ডিগ্রি দক্ষিণে, আর দক্ষিণ অক্ষাংশ হচ্ছে 46 ডিগ্রি থেকে 56 ডিগ্রির মধ্যিখানে। এই জায়গাটা হচ্ছে গিয়ে আপনার সেশেলস ঘুরে এলেন। তার মানে আফ্রিকান ইউনিয়ন, পাপুয়া গিনি, সেশেলস যারা হচ্ছে তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। আর হ্যাঁ, পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আসতে চলেছে, যেটা এই নিউজে আপনাদের দেখানো উচিত ছিল, সময়ের অভাবে দেখাতে পারলাম না, তো সরি। পরবর্তীতে এর থেকেও শতভাগ গুরুত্বপূর্ণ একটা নিউজ আসতে চলেছে, সেটা আমি আপনাদের বলতে চাই না, আকর্ষণ নষ্ট করতে চাই না। তো অবশ্যই সেটা দেখার জন্য আপনারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব দিয়ে রাখুন। আর হ্যাঁ, পরবর্তীতে যাতে ভিডিও মিস না হয়ে যায়, সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। আর যারা এতক্ষণে দেখেছিলেন বরঞ্চ লাইক দেননি, অবশ্যই একটা করে লাইক দিবেন। আপনাদের লাইক দিতে তো টাকা পয়সা লাগতেছে না, তো অবশ্যই লাইক দিয়ে রাখুন। আর এতক্ষণ দেখেছেন, এই বিষয়ে আপনাদের মতামত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি খুব দ্রুত ইনশাল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।